নমস্কার। আজকের আলোচনা একটা বেশ পরিচিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনাম ২১ দিনে জীবন পরিবর্তন। এখানে মূল ভাবনাটা কিন্তু বেশ সোজাসাপটা, যে নিয়মিত অভ্যাসের মাধ্যমে জীবনে বদল আনা যায়, আর সময়সীমা ওই ২১ দিন। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি ২১ দিনে এত বড় পরিবর্তন সম্ভব, নাকি এটা একটু বাড়িয়ে বলা? ঠিক। এই প্রশ্নটা অনেকের মনেই আসে। ২১ দিন এই সংখ্যাটা কোথা থেকে এলো, এর বৈজ্ঞানিক ভিত্তি কতটা, এগুলো নিয়ে আলোচনা হতেই পারে। হ্যাঁ, আর আমরা প্রায় সবাই তো কখনো না কখনো ভেবেছি কাল থেকে একদম সব বদলে ফেলব, হয়তো ব্যায়াম শুরু করব বা সকালে উঠব, নতুন কিছু শিখব। কিন্তু সেই কাল আসতেই চায় না, তাই না? ঠিক। তাই এলেও হয়তো ২-১ দিন, তারপর আবার যে কেসে। হুম। তো আজকে আমরা এই লেখাটার একটু গভীরে যাব, দেখব এই ২১ দিনের ব্যাপারটা আসলে কি, কতটা কাজের, আর কেন এই সময়টা একটা প্রতীকী মাইল ফলক হয়ে ওঠে অনেকের জন্য। অবশ্যই। লক্ষ্যটা হলো ধারণাগুলো বোঝা আর নিজেদের জীবনের সাথে একটু মিলিয়ে দেখা, তাই তো? একদম। তাহলে চলুন শুরু করা যাক লেখাটার মূল কথা দিয়ে। লেখাটা শুরুই হচ্ছে আমাদের এই চেনা অনুভূতিটা দিয়ে। পরিবর্তন চাই, খুব করে চাই, কিন্তু শুরু করাটাই যেন পাহাড় ঠেলার মতো। হ্যাঁ, আর অজুহাতের তো অভাব হয় না। ঠিক। তো লেখার মূল প্রস্তাবনাটা কি? যদি একটা নতুন কাজ, ধরুন কোনো অভ্যাস, টানা ২১ দিন ধরে রাখা যায়। তাহলে সেটা নাকি আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, মানে রুটিনের অংশ হয়ে যায়। হ্যাঁ, একেবারে তাই। শুনতে খুব সহজ লাগছে, কিন্তু কিন্তু করাটা ততটাই কঠিন, বিশেষ করে প্রথম কয়েকদিন। একদম। এই ২১ দিনের ধারণাটা, এর উৎস যাই হোক না কেন, এটা একটা পরিষ্কার টার্গেট সেট করে দেয়, একটা লক্ষ্যের মতো। ঠিক বলেছেন। এই ২১ দিন সময়টা নিয়ে যদি একটু বলি, এটা কি একেবারে কাটায় কাটায় ২১ দিনই হতে হবে বৈজ্ঞানিকভাবে? লেখাটা সেভাবে কোনো কঠোর বৈজ্ঞানিক প্রমাণের দিকে যায়নি। আমার যা মনে হচ্ছে, এটাকে একটা প্রতীকী কাঠামো হিসেবে দেখা হচ্ছে। ২১ দিন সম্ভবত সেই মনোযোগ আর চেষ্টার একটা, বলতে পারেন, ন্যূনতম সময়কাল। আসল ফোকাসটা দিনের সংখ্যার চেয়ে। ধারাবাহিকতার ওপর, কনসিস্টেন্সি, প্রতিদিন করা, কোনো গ্যাপ না দিয়ে। বুঝেছি। এই যে প্রতিদিন করা, এটাই আমাদের মস্তিষ্কে নতুন পথ তৈরি করে, আচরণটাকে সহজ করে তোলে, অটোমেটিক করে তোলে। এই ধারাবাহিকতার বিষয়টা বোঝানোর জন্যই বোধহয় লেখাটাতে অর্ণবের গল্পটা আছে। খুব জীবন্ত একটা উদাহরণ। হ্যাঁ, অর্ণবের গল্পটা খুবই প্রাসঙ্গিক। তার ইচ্ছা ছিল রোজ ভোরে ওঠা আর ব্যায়াম করা। এটা তো আমাদের অনেকেরই স্বপ্ন, তাই না? অবশ্যই, খুব কমন একটা লক্ষ্য। সে অনেকবার চেষ্টাও করেছে, কিন্তু ওই যা হয় আর কি, কয়েকদিন পরেই আগ্রহ চলে যেত, আবার পুরনো রুটিন। ব্যর্থতার চক্র, এটা খুব হতাশাজনক হতে পারে। হ্যাঁ, গল্পে সেটাই বলা আছে। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল, তারপর সেই ২১ দিনের ব্যাপারটা জানতে পারে। আর ভাবে, শেষ একবার চেষ্টা করে দেখা যাক। ঠিক। মনস্থির করে যে এবার ২১ দিন সে নিয়ম ভাঙবে না, যাই হোক না কেন। আর তার পরের অংশটা, প্রথম দিকের কষ্টটা, খুব সত্যি মনে হয়। হ্যাঁ, অ্যালার্ম বাজছে, ঘুম ভাঙছে, কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। হোফ, ওটা মারাত্মক। আর ব্যায়াম করতে গিয়ে শরীরে ব্যথা, ক্লান্তি। মনে হচ্ছে, ধুর, এটা আমার দ্বারা হবে না, অসম্ভব। ঠিক, এই পয়েন্টটাই খুব জরুরি। পরিবর্তন তো সহজ নয়, পুরনো আরাম ছেড়ে বেরোনো। একদম। কিন্তু অর্ণবের ক্ষেত্রে কি হলো? লেখাটাতে বলছে প্রায় ১০ দিন পর। হ্যাঁ, ১০ম দিনের মাথায় সে একটা পরিবর্তন টের পেতে শুরু করে। আর সেটা শুধু শরীরের নয়, মনেরও। ঠিক। সকালে উঠলে আর ততটা ক্লান্তি লাগছে না, শরীরটা হালকা লাগছে। দিনের বেলা কাজে মনোযোগ বাড়ছে, মেজাজটাও ভালো থাকছে। ছোট ছোট পজিটিভ পরিবর্তন। আর ক্লাইম্যাক্সটা হলো ২১ দিন পর। অর্ণব আবিষ্কার করল যে সকালে ওঠা বা ব্যায়াম করাটা তার জন্য আর কোনো এক্সট্রা এফোর্ট নয়। এটা তার জীবনের অংশ হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়েছে। হ্যাঁ, বাড়তি কোনো মানসিক জোর লাগছে না, এটা তার পরিচয়ের অংশ হয়ে গেছে। এই গল্পটা কিন্তু দারুণভাবে তত্ত্বটাকে বুঝিয়ে দেয়। ঠিক। আর এই বদলের সাথে একটা গভীর মানসিক দিকও জড়িত, যেটা লেখাতেও এসছে। আমরা অনেকেই তো নিজেদের অজান্তেই নিজেদের চারপাশে একটা গণ্ডি তৈরি করে ফেলি। কিরকম? ওই যে, মনে মনে ভাবি, আরে আমি তো সকালে উঠতেই পারি না, ব্যায়াম ও আমার জন্য নয়, আমার দ্বারা নতুন কিছু শেখা হবে না। হ্যাঁ, হ্যাঁ, এই আমি পারি না রোগটা আছে অনেকের। এগুলোকে বলে আত্মসীমাবদ্ধতার বিশ্বাস বা সেলফ লিমিটিং বিলিভস, আর এগুলোই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। বাইরের বাধার চেয়েও ভেতরের বাধাটা বড়। অনেক ক্ষেত্রেই তাই।
অর্ণবের এই ২১ দিনের চেষ্টাটা আসলেই ভেতরের দেওয়াল ভাঙারই একটা প্রক্রিয়া ছিল। যখন সে নিজের বিরুদ্ধেই একটা চ্যালেঞ্জ নিল আর দিনের পর দিন সেটা ধরে রাখল একটু একটু করে, তখন সে আসলে নিজেকেই প্রমাণ করল যে তার আগের ধারণাটা ভুল ছিল। ঠিক, প্রতিদিন সকালে উঠতে পারাটা ওটা একটা ছোট জয়। একদম। আর এই ছোট ছোট জয়গুলো জমতে জমতে তার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিল। সে বুঝল যেটা অসম্ভব ভাবছিল সেটা আসলে সম্ভব, শুধু দরকার ছিল সঠিক পথ আর লেগে থাকা, নিষ্ঠা। একদম। এই সূত্র ধরেই লেখাটা খুব সুন্দরভাবে পরের পয়েন্টে গেছে, ছোট ছোট কিন্তু নিয়মিত কাজের শক্তি। হ্যাঁ, দ্য পাওয়ার অফ স্মল কনসিস্টেন্ট স্টেপস। আমরা অনেক সময় বিশাল কিছু করতে চাই, ভাবি রাতারাতি সব বদলে যাবে। সেটাই, বড় লক্ষ্য, বড় পদক্ষেপ, কিন্তু তাতে অনেক সময় শুরুই করা হয় না। ঠিক, এই লেখাটা বলছে উল্টো কথা, বলছে প্রতিদিন অল্প সময়, ধরুন মাত্র আধ ঘন্টা, যদি নিজের কোনো লক্ষ্যের জন্য দেওয়া যায়। সেটা হতে পারে বই পড়া, নতুন কিছু শেখা, শরীর চর্চা, যাই হোক না কেন। ২১ দিন পরের মিলিত প্রভাবটা, মানে কিউমুলেটিভ এফেক্ট, হুম, সেটা বেশ অবাক করার মতো হতে পারে। একটা খুব সাধারণ কিন্তু দারুণ উদাহরণ আছে লেখাটাতে। হ্যাঁ, রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে হুম, মোবাইল স্ক্রল না করে মাত্র ১০ মিনিট বই পড়া। আহা, এটা অনেকের জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ এখন। ঠিক, প্রথম কদিন হয়তো খুব কষ্ট হবে, ফোনটা টানবে, মনে হবে কি এমন হবে একটু ফেসবুক দেখলে। সত্যি, কিন্তু যদি ওই অস্বস্তিটা জয় করা যায়, যদি প্রতিদিন নিয়ম করে ১০ মিনিট বই পড়া যায়। ২১ দিন পর দেখা যাবে ওটা রুটিন হয়ে গেছে, হয়তো ভালোও লাগছে। আর এই সামান্য অভ্যাসটাই হয়তো চিন্তার জগৎটাকে খুলে দিচ্ছে, নতুন কিছু ভাবাচ্ছে, ঘুমের মানও ভালো হতে পারে। ছোট পদক্ষেপ, কিন্তু এর প্রভাবটা অনেক গভীর হতে পারে। এই ছোট পরিবর্তনের কার্যকারিতার পেছনে নিশ্চয়ই কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে। অবশ্যই আছে। বড় লক্ষ্য দেখলে অনেক সময় আমরা ভয় পেয়ে যাই, আত্মহাত হয়ে যাই, মনে হয় এটা পারবো না। হ্যাঁ, কোথা থেকে শুরু করব সেটাই বোঝা যায় না, একদম। ফলে শুরুই করা হয় না, প্রক্রাস্টিনেশন। কিন্তু লক্ষ্যটা যখন ছোট থাকে, দিনে ১০ পাতা বই বা ১৫ মিনিট হাঁটা, তখন সেটা অনেক বেশি ম্যানেজেবল মনে হয়, অ্যাচিভেবল মনে হয়, করাটা সহজ হয়। আর একবার করতে পারলে ঠিক, একবার যখন একটা ছোট কাজ সফলভাবে করা যায়, তখন ব্রেনে ডোপামিন রিলিজ হয়, ভালো লাগে। হ্যাঁ, তাতে আরও করার ইচ্ছে জাগে। হ্যাঁ, এটাই মোমেন্টাম তৈরি করে। প্রতিদিনের এই ছোট ছোট সাফল্য একটা গতি এনে দেয়। মানে একটার পর একটা সিঁড়ি ভাঙার মতো। বলতে পারেন, এই গতিটাই আমাদের বড় লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। লেখাটা এটাই বলতে চাইছে, এক লাফে চূড়ায় ওঠার দরকার নেই, ছোট ছোট স্টেপ, কিন্তু নিয়মিত, এটাই বেশি কার্যকর আর টেকসই। আর ব্যর্থতার ঝুঁকিও কম। সেটাও ঠিক। তাহলে এই পুরো আলোচনা আর লেখাটা থেকে যদি আমরা মূল শিক্ষাগুলো এক জায়গায় করি, কি দাঁড়ায়? প্রথমত, একটা নির্দিষ্ট সময়সীমা, যেমন ২১ দিন, এটা লক্ষ্য স্থির রাখতে আর ফোকাস ধরে রাখতে সাহায্য করে। এটা একটা কাঠামোর মতো কাজ করে। দ্বিতীয়ত, ওই যে বললাম, আত্মসীমাবদ্ধতার বিশ্বাস, ওগুলোই আসল শত্রু। আর নিয়মিত ছোট ছোট কাজ দিয়ে ওগুলোকে চ্যালেঞ্জ করা যায়, ভাঙা যায়। আর তৃতীয় হল, বিশাল লাফের চেয়ে ছোট ম্যানেজেবল অভ্যাস তৈরি করাটাই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। আসল শক্তিটা লুকিয়ে আছে ধারাবাহিকতায়, কনসিস্টেন্সি, কাজের পরিমাণে নয়। একদম। লেখাটার শেষের দিকে কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের নিজেদেরকেই করা উচিত। হ্যাঁ, খুব ভাবনার মতো প্রশ্ন। যেমন, কেউ যদি মনে করে জীবনে আটকে গেছে, এগোতে পারছে না, যদি বদলাতে চেয়েও শুরু করতে না পারে, বারবার শুধু ভাবে কাল থেকে। তাদের জন্য প্রশ্নটা হলো, এই ২১ দিনের চ্যালেঞ্জটা কি নেওয়া যায় না, অন্তত একবার? একটা ছোট ভালো অভ্যাসের জন্য ২১টা দিন, এটা কি খুব বেশি চাওয়া? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো লুকিয়ে আছে সম্ভাব্য ফলাফলের মধ্যে। ২১ দিন পর কি হতে পারে? লেখাটা বলছে শুধু একটা নতুন অভ্যাস নয়, তার চেয়েও বেশি কিছু। এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজের ভেতরে একটা বদল আসতে পারে। আত্মবিশ্বাস বাড়তে পারে, কারণ নিজের কাছে করা একটা কথা রাখা গেছে। আরও ডিসিপ্লিনড হওয়া যায়, জীবনটাকে একটু গোছানো মনে হতে পারে, নিজের ওপর ভরসা বাড়ে। সবচেয়ে বড় উপলব্ধি শায়দ এটাই যে বদলের ক্ষমতাটা আসলে নিজের হাতেই আছে, বাইরের পরিস্থিতির হাতে নয়। ঠিক, শুরু করার সিদ্ধান্তটা নিতে পারলেই হলো, ভবিষ্যৎটা নিজের হাতে গড়া যায়। আর সেই শুরুটা করার জন্য লেখাটার শেষে খুব সুন্দর একটা পরামর্শ আছে।
খুব বাস্তব। কি সেটা? বলা হচ্ছে বেশি দূরে তাকানোর দরকার নেই, বিশাল কোনো প্ল্যান করারও দরকার নেই। আজই, এই মুহূর্তে। একটা ছোট্ট প্রতিজ্ঞা করতে হবে নিজের জন্য। সেটা হতে পারে খুব সাধারণ কিছু, কাল থেকে ভোরে উঠব, বা প্রতিদিন বাড়ির লোকের সাথে 15 মিনিট কথা বলবো, বা এক গ্লাস বেশি জল খাবো। অথবা রাতে 10 মিনিট বই পড়ব। লক্ষ্যটা যাই হোক। সেটাকে স্পষ্ট করে হয়তো কোথাও লিখে ফেলা, আর আগামী 21 দিন সেটা অক্ষরে অক্ষরে পালন করার অঙ্গীকার করা। এটা খুব কার্যকরী হতে পারে। ছোট কিন্তু নির্দিষ্ট লক্ষ্য। আর সাথে একটা উৎসাহ দেওয়ার মতো কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে, কি কথা? যে এই 21 দিনের পথে ক্লান্তি আসবেই, পুরনো অভ্যাসে ফেরার টান আসবে। সেটা তো আসবেই। মন চাইবে ছেড়ে দিতে। ঠিক সেই হাল ছেড়ে দেওয়ার মুহূর্তে মনে করতে হবে যে নতুন জীবনটার স্বপ্ন দেখছি, সেটা হয়তো এই 21 দিনের চেষ্টার পরই আছে। বাহ, এটা খুব শক্তিশালী বার্তা। মাত্র 3 সপ্তাহের চেষ্টা হয়তো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে আজকের এই আলোচনা থেকে আমার মনে হয় মূল ধারণাটা পরিষ্কার। জীবন পরিবর্তন কোনো ম্যাজিক নয়। না, একেবারেই না। এটা ছোট ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার ফল। 21 দিন এখানে একটা প্রতীকী ফ্রেমওয়ার্ক, যা আমাদের ফোকাস করতে সাহায্য করে। আসল ব্যাপারটা হলো প্রতিদিনের অনুশীলন, যা ধীরে ধীরে আমাদের মানসিকতা বদলায়, মোমেন্টাম তৈরি করে। এবং শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে নিয়ে যায়। ধৈর্য আর লেগে থাকার বিষয়। ঠিক। আর এখানে আরেকটা গভীর চিন্তার জায়গা তৈরি হয়, যেটা লেখাটা সরাসরি না বললেও এর ধারণা থেকে আসে। কিরকম? দেখুন, লেখাটা বলছে 21 দিনে একটা অভ্যাস তৈরি করার কথা। হ্যাঁ। কিন্তু যদি এটাকে একটা চক্রাকার প্রক্রিয়া হিসেবে ভাবি, ধরুন কেউ 21 দিন সকালে ওঠার অভ্যাস করল, সফল হলো। তারপর তারপরের 21 দিন সে হয়তো প্রতিদিন 15 মিনিট ব্যায়ামের অভ্যাস যোগ করল। হুম। তারপরের 21 দিন হয়তো ফাস্টফুড কমানোর দিকে মন দিল। ও, মানে প্রতি 21 দিনে একটা করে নতুন ভালো অভ্যাস যোগ করা। হ্যাঁ, যদি কেউ এটা করতে পারে, তাহলে ভাবুন তো সময়ের সাথে সাথে এর প্রভাবটা কোথায় গিয়ে দাঁড়াবে। এটা তো মানে চক্রবৃদ্ধি সুদের মতো ব্যাপার হয়ে গেল, কম্পাউন্ড এফেক্ট। ঠিক ধরেছেন, ব্যক্তিগত বিকাশের ওপর কম্পাউন্ড এফেক্ট। ছোট ছোট ভালো অভ্যাসগুলো একে অপরের ওপর প্রভাব ফেলবে, আর সব মিলিয়ে একটা বিশাল ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। 1 বছর পর হয়তো নিজেকে চেনাই যাবে না। সেটাই। প্রশ্নটা হলো, এই 21 দিনের নীতিটাকে শুধু একবারের জন্য না দেখে যদি জীবনভর উন্নতির একটা কৌশল হিসেবে ব্যবহার করা যায়, তাহলে এর সম্ভাবনা কতটা? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।